আরে রতন, কেমন আছিস রে? তোর চাষবাস কেমন চলছে? আর চাষ আর চাষ করতে হবে না, বুঝলি? শুনেছিস জমিদার বাবু সকলের জমি কেড়ে নিচ্ছেন বলপূর্বক। এবার আমরা চাষ করব কি করে? সারা বছর খাবো কি? আরে, এ কি কথা বলছো? তাহলে কি হবে এবার? আমারও তো জমি আছে, সেই জমি চলে গেলে খাবো কি আমরা? আমাদের যে কি হবে, কে সাহায্য করবে কিছুই বুঝতে পারছি না। আমাদের একবার গ্রামের পঞ্চায়েতের কাছে যাওয়া উচিত। দেখা যাক গ্রামের পঞ্চায়েত কি বলে এবং কি ব্যবস্থা নেয়। কি হয়েছে আজকে হঠাৎ তোমরা সকলে এখানে? কি রাম, কি সমস্যা? সবাই একসাথে এখানে কি? হ্যাঁ পঞ্চায়েত বাবু, আপনাকে একটা সমস্যার সমাধান করতে হবে। জমিদার বাবু জোরপূর্বক আমাদের জমি কেড়ে নিচ্ছে। আমাদের কিভাবে চলবে বলুন তো আপনি? একটু কথা বলে জমিদার বাবুর কাছ থেকে যদি জমিগুলো আমাদের ফেরত দেওয়ার ব্যবস্থা করতেন, খুব ভালো হতো। হ্যাঁ, আমিও শুনেছি ব্যাপারটা। আমিও কয়েকদিন থেকে ভাবছি জমিদার বাবুর বাড়ি যাব। তাহলে ভালোই হলো, চলো আমরা সকলে জমিদার বাবুর বাড়িতে যাই, চলো। জমিদার বাবু, ও জমিদার বাবু, বাড়িতে আছেন? একবার আসুন। পঞ্চায়েতের ডাকে জমিদার বাবু ঘর থেকে বেরিয়ে আসেন। হ্যাঁ বলো, আপনি এখানে কি করছেন? আর এরা সকলে এখানে? কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? জমিদার বাবু, আমাদের জমি ফেরত দিয়ে দিন। এইভাবে আপনি জমি কেড়ে নিয়েছেন, এভাবে জমি কেড়ে নেবেন না। আপনি আমারও জমি কেড়ে নিয়েছেন, এভাবে জমি কেড়ে নেবেন না। আমরা তাহলে না খেতে পেয়ে মারা যাবো যে। নিমাই, তোমার বাবা আমার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল, এখনো সেই টাকা ফেরত দেয়নি। টাকা ফেরত দাও, জমি নিয়ে নাও। না জমিদার বাবু, আমার বাবা সব টাকা ফেরত দিয়ে দিয়েছিল। জমিদার বাবু, আমারও বাবা সব টাকা আপনাকে ফেরত দিয়ে গিয়েছিল, তবুও কেন আপনি আমাদের জমি জোরপূর্বক হাতিয়ে নিলেন? আমি তোমাদের জমি জোরপূর্বক হাতিয়ে নিইনি। তোমাদের কাছ থেকে আমি অনেক টাকা পাই, টাকা দিয়ে জমি ছাড়িয়ে নিয়ে যাও। তোমাদের ভাগ্য ভালো আমি রাজার কাছে এই নালিশ নিয়ে যাইনি। টাকা দিয়ে জমি নিয়ে যাও। এই বলে জমিদার বাবু ঘরের ভেতর প্রবেশ করতে যাবে, এইদিকে বাইরে দাঁড়িয়ে তিনজন ভাবতে থাকে। আমাদেরকে এক্ষুনি রাজার কাছে যাওয়া উচিত, কি বলো? রাজামশাই কি আমাদের কথা শুনবে? আমাদের সাহায্য করবে? আরে রাজা মশাইকে সমস্ত কথা না বললে তো কিছুই বুঝতে পারছি না। আগে সব কিছু খুলে বলি, তারপর দেখা যাবে কি বলে। সকলে মিলে রাজসভায় উপস্থিত হয়। রাজা তার সভা কার্যের কাজ করছিলেন। এমন সময় গ্রাম পঞ্চায়েত এবং গ্রামবাসীদের দেখে রাজা বলেন, কি ব্যাপার, তোমরা সকলে এখানে? কিছু কি হয়েছে? আগে জমিদার বাবু জোরপূর্বক আমাদের সব জমি কেড়ে নিয়েছেন। গ্রামের চাষিরা চাষ করবে কি করে? আচ্ছা, এই ব্যাপার। তাহলে তো সমস্যা। কি করা যেতে পারে? তাহলে জমিদার বাবুকে ডাকা হোক। আমি একতরফা বিচার করব না। জমিদার বাবু কি বলছে সেটাও আমার জানা উচিত। প্রণাম রাজামশাই, রাজামশাইয়ের জয় হোক। এসব কি শুনছি? কি হচ্ছে এসব? গ্রামের লোকেরা আমার কাছ থেকে যে টাকা নিয়েছিল সে টাকা ফেরত দেয়নি, তাই আমি ওদের জমি নিয়েছি। ওরা টাকা দিয়ে জমি ফেরত নিয়ে যাক। ওরা ঋণ নেবে আর ফেরত দেওয়ার সময় দেবে না, এটা কি রকম? আরো একটা জিনিস রাজামশাই, এরা সকলে কয়েক মাসের খাজনা দেয়নি। এমন সময় রাজামশাই রেগে যায় আর রেগে গিয়ে বলেন, আপনারা দরকারের সময় ঋণ নেবেন, তারপর সেই টাকা মেটাবেন না, প্রয়োজন মতো খাজনা দেবেন না, তাহলে তো অবশ্যই জমিদার বাবু যা করেছে ঠিক করেছে। আপনি শুধু জমিদার বাবুর কথায় বিশ্বাস করছেন, আমাদের কথাটা একবার শুনুন। আমরা সময় মতো জমির টাকা সব দিয়ে দিয়েছি আর খাজনাও দিয়েছি। জমিদার বাবুর কাছে সব টাকা পয়সা আমরা জমা দিয়েছি। ওরা মিথ্যে কথা বলছে, সব মিথ্যে বলছে। এই জমিদার বাবু, আপনি মিথ্যে কথা বলছেন। আমরা আপনাকে সমস্ত টাকা মিটিয়ে দিয়েছি। এই তো কদিন আগে আমি ঋণ দিয়েছি। ওরা যদি টাকা মিটিয়ে দিত, ঋণ দিয়ে দিত, তাহলে আমি অবশ্যই আপনার কাছে খাজনার টাকা পাঠিয়ে দিতাম। কিন্তু ওরা এসব কিছুই করেনি। উপরন্তু এখানে এসে গন্ডগোল করার চেষ্টা করছে। ওরা কি বলতে চাইছে? আমি ওদের টাকা পয়সা নিয়ে নিয়েছি?
এরা এত মিথ্যেবাদী হয়ে গেছে যে আমাকে মিথ্যে বলছে। এদের উপযুক্ত শাস্তি দিন। সবাইকে কারাগারে পুরে দাও, সবাই মিথ্যেবাদী, মিথ্যে কথা বলছে। রাজামশাই আর গ্রামের গরিব মানুষের কথা কিছুই শুনতে চাইলেন না। তিনি সবাইকে ধরে কারাগারে পুরে দিলেন। জমিদার বাবু এই সব কথা শুনে খুব খুশি হয়। আসলে জমিদার বাবু চেয়েছিলেন সমস্ত টাকা পয়সা নিজের কাছে রাখতে, তাই তিনি গ্রামবাসীদের কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নিলেন। এই ঘটনার পর কেটে গেছে বেশ কয়েক বছর। জমিদার বাবুর ছেলে এখন বড় হয়েছে। জমিদার বাবু চেয়েছে তার ছেলের সাথে রাজামশাইয়ের মেয়ের বিয়ে দিতে। এইদিকে জমিদার বাবু গ্রামের লোকেদের কাছ থেকে টাকা পয়সা আর জমি জমা কেড়ে নিয়ে অনেক বড় লোক হয়ে গেছে। গ্রামে রামুর ছেলে বড় হয়েছে। ছোটবেলা থেকেই রামুর ছেলে দাদুর কাছেই মানুষ। রামুর দাদু রামুকে রাজামশাই ও জমিদার বাবু ও গ্রামবাসীদের সাথে করা অন্যায়ের কথা শোনায়। রামু সেদিন তলোয়ার চালানো শিখেছিল। আচ্ছা দাদু, আমি তলোয়ার চালানো কেন শিখব? আমি তো চাষি, আমি তো চাষ করব। তোমাকে সব ব্যাপারে পারদর্শী হতে হবে এবং রাজার কন্যাকে বিয়ে করতে হবে। আর গ্রামের লোকেদের জমি জমা ছাড়িয়ে তাদের ছাড়িয়ে আনতে হবে। তুমি মনে হয় ভুলে যাচ্ছ, তোমার বাবার কিছু গ্রামবাসী এখনো রাজ কারাগারেই বন্দী। কিন্তু রাজকন্যা আমাকে কেন বিয়ে করবে? রাজকন্যা ঘোষণা করেছে তাদের রাজ দরবারের সব থেকে শক্তিশালী মানুষকে যে হারাতে পারবে তাকেই সে বিয়ে করবে। তাই তোমাকে তলোয়ার চালানো শিখে যুদ্ধে পারদর্শী হতে হবে। তোমাকে পারতেই হবে দাদু ভাই। গ্রামের সবাইকে ছাড়িয়ে আনতেই হবে। গ্রামের চাষিদের জমি জমা তাদের হাতে ফিরিয়ে দিতে হবে। তোমাকে এটা করতেই হবে। এরপর থেকেই রমেশ দিনরাত অস্ত্র চালনা এবং যুদ্ধের নানা কৌশল সব শিখতে থাকে। 1 মাসের মধ্যে সবকিছুতে পারদর্শী হয়ে ওঠে রমেশ। আমি প্রস্তুত দাদু ভাই, আমি প্রস্তুত। আস্তে আস্তে যুদ্ধের দিন ঘোষণা হয়ে যায়। সেই শক্তিশালী সৈনিকের কাছে একে একে সকলে পরাস্ত হয়। জমিদার বাবুর ছেলেও রাজপুত্র, কিন্তু একমাত্র রমেশই সেই যুদ্ধে জিতে যায়, হারিয়ে দেয় সেই শক্তিশালী সৈনিককে। যুদ্ধের আগে রাজা ঘোষণা করেছিল সৈনিকদের যে প্রাণ নিতে পারবে তাকে অর্থ এবং রাজকন্যা, রাজ্যের অর্ধেক রাজ্য উপহার স্বরূপ দেওয়া হবে। কিন্তু এই সময় ঘটে এক আশ্চর্য ঘটনা। আমাকে ক্ষমা করবেন রাজামশাই, আমি কারুর প্রাণ নিতে পারবো না। তাহলে তো শর্ত অনুযায়ী তুমিও হেরে গেলে। শুধুমাত্র রাজকন্যাকে পাওয়ার জন্য আমি একটা জলজ্যান্ত মানুষের প্রাণ নিয়ে নেব, সেটা শোভনীয় নয়। এই সৈনিকের পরিবার রয়েছে, ঘরে বউ বাচ্চা সব রয়েছে। আর তাছাড়া ইনি এতদিন আপনার হয়ে লড়ে এসেছেন, আগামীতেও লড়বে। অতি শক্তিশালী ব্যক্তি ইনি। আমি চাই ওনাকে উপযুক্ত সম্মান দেওয়া হোক। রমেশের এই উত্তরে রাজামশাই খুব খুশি হয় আর সঙ্গে সঙ্গে ঘোষণা করেন, বাহ 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 বাহ, খুব ভালো, খুব ভালো। এরকম বিচক্ষণ মানুষ খুবই কম আছে। আমার এরকমই জামাই চাই আমার কন্যার জন্য। তোমাকে আজকে আমি আমার রাজ্যের অর্ধেক অংশ দিয়ে দিলাম এবং সেখানকার রাজা ঘোষণা করলাম আগামী 7 দিনের মধ্যেই আমার কন্যার সাথে তোমার বিবাহ। এমন সময় রমেশ বলে ওঠে, আমার ওইসব কিচ্ছু দরকার নেই। কেন তুমি এরকম কথা বলছো কেন? তোমাকে উপহার না দিলে সবাই আমাকে খারাপ বলবে, ভাববে আমি তোমার সাথে অন্যায় করেছি। রাজামশাই, সেটা তো আপনি অবশ্যই করেছেন। আমি কেন? আমাদের গোটা গ্রামবাসীর সকলের সঙ্গে আপনি অন্যায় করেছেন। আপনি কখনো খোঁজ নিয়ে দেখেছেন যে যাদেরকে আপনি কারাগারে এত বছর ধরে আটকে রেখেছেন তাদের পরিবারের সকলের জীবন কেমন করে কাটছে? কখনো খোঁজ নিয়ে দেখেছেন একবারও? দেখেননি। আপনার মতো স্বার্থপর এবং জ্ঞান শূন্য রাজা খুবই কম দেখেছি আমি। তাই মহারাজ, আমি বলতে বাধ্য হচ্ছি, আপনি একজন রাজা হিসেবে মোটেই যোগ্য নন।
একটা যুদ্ধ করে সব থেকে শক্তিশালী সৈনিককে হারিয়ে তুমি নিজেকে কি ভেবেছো? তোমাকে আমি মৃত্যুদণ্ড দিতে পারি। এখানে সত্যি কথা বলবার জন্য মানুষকে শাস্তি পেয়ে আসতে হচ্ছে। গোটা গ্রামের দরিদ্র সাধারণ মানুষেরা সত্যি কথা বলবার জন্যে শাস্তি পেয়ে আসছে এত বছর ধরে। তাই আপনি আমাকেও যে শাস্তি দেবেন এটা আর বড় কথা কি? তুমি কি বলতে চাইছো? এই জমিদার বাবু দিনের পর দিন গ্রামের মানুষকে অত্যাচার করেছে, তাদের কাছ থেকে জোর করে জমি জমা টাকা পয়সা কেড়ে নিয়েছে। সেটা আপনি জানেন না। এই জমিদার বাবু তো আর এমনি এমনি এত সম্পত্তি আর এত টাকা পয়সার মালিক হয়ে যাননি। এত ধন দৌলতের মালিক ইনি এমনি এমনি হননি মহারাজ। এই সব কিছুই গ্রামের সাধারণ মানুষদের কাছ থেকে কেড়ে নেওয়া অর্থ। এই জমিদার বাবু গ্রামবাসীদের সকলের কাছ থেকে খাজনা নিতেন, কিন্তু সেই অর্থ আপনার কাছে পৌঁছতো না। গ্রামের সাধারণ মানুষেরা অশিক্ষিত, তারা সমস্ত টাকা পয়সা মিটিয়ে দিলেও এই জমিদার বাবু সব সময় মিথ্যে কথা বলে তাদের জমি জমা সব কেড়ে নিত। আর আপনি তো কখনো এই সমস্ত বিষয় খোঁজ নিয়ে দেখেননি। তাই আপনার মতন বিচক্ষণ রাজা আমি আর একটাও দেখিনি মহারাজ। এবার রাজামশাই জমিদার বাবুর দিকে তাকায়। এটা কি সত্যি জমিদার বাবু? উত্তর দিন আমায়। এবার জমিদার বাবু সত্যি ভয় পেয়ে যায়, ভাবতে থাকে কি করবে। কিছুই খুঁজে পান না রাজামশাই। সব বুঝতে পারে তখনই রাজামশাই আদেশ দেন, সবাইকে ছেড়ে দাও। যাদের আমি বিনা কারণে শাস্তি দিচ্ছি তাদের সকলকে ছেড়ে দাও, আর এই জমিদার বাবুকে বন্দি করো। জমিদার বাবুর সমস্ত সম্পত্তি টাকা পয়সা গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দাও। এটা আমার আদেশ। আমার ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দাও। দরকার পড়লে তোমরা যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। আমাদের জমি আমরা ফেরত পেয়ে গেছি। আমরা আবার স্বাধীনভাবে চাষ করতে পারবো। এর থেকে খুশির কিছু হয় না। তবে আমার এই ছেলে আমাদের জন্য যা করলো তার পুরস্কার হিসেবে রাজামশাই আপনার কন্যার বিবাহ কিন্তু আমার এই ছেলের সাথেই দিতে হবে। অবশ্যই অবশ্যই, এটা নিয়ে ভাবতে হবে না। আর আজ থেকে আপনাদের চাষের জন্য যা যা দরকারি সাহায্য সব আমি এমনিই দেব। তার জন্য আপনাদের কোনো ঋণ আর মেটাতে হবে না। গ্রামের সকলের এইসব শুনে খুশিতে মন ভরে ওঠে আর ধুমধাম করে রামের ছেলে আর রাজকন্যার বিয়ের ব্যবস্থা করতে থাকে।